স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ট্রেডার। সরি। অগন্তি অনুভূতির বিনিময়ে দুটি সত্তা এখন এক হয়েও যেন বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন সারা জীবনের অনুধাবনে বেগ পেতে হলো না আসমানকে। পুলিশ সদস্য তারা দেওয়ার আগেই সে অন্তিমবারের মতন চিত্রলেখাকে অবলোকন করে হেঁটে চলে গেল। গাড়ির ভিতর চেপে বসল। ওর জীবনের বর্তমান উদ্দেশ্য সম্পূর্ণ অজানা। বাইরে বিধ্বস্ত সড়কে দাঁড়িয়ে টলটলে অশ্রু উপচে পড়া দৃষ্টিতে চেয়ে থাকলো চিত্র। নিজের হাতটি মুষ্টিবদ্ধ করে গুটিয়ে নিল। অনুভূতির দোলাচলে ও হৃদয় এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এক সপ্তাহ পর রোমের পুলিশ দফতর থেকে ধীর পায়ে নতমুখে বেরিয়ে আসতেই সামনের দৃশ্যপট থমকাতে বাধ্য করলো আসমানকে। ছলো ছলো দৃষ্টিতে ওর জন্য অপেক্ষারত নিহাদ, কিন্তু ছেলেটি নয়, বরং ওর পাশে দাঁড়িয়ে থাকা বিলাল রেমান দৃষ্টি কাড়ল। নিজেকে প্রশান্ত রেখে এগুলো মুখোমুখি হলো মানুষটির। ওর প্রজ্বলিত নয়নে গভীর দৃষ্টিপাত ঘটালেন বিলাল। বুকে উভয় হাত ভাঁজ করে জিজ্ঞেস করলেন, ভালো আছো? ভিন্ন দিকে চেয়ে পরিহাসের হাসি আড়াল করলো আসমান। তারপর বিড়বিড় করলো, আপনি সব জানতেন তাই না? শুরু থেকে অবশ্যই নয়, তবে আমারও সোর্স আছে। কেবি গ্রুপের সমতুল্য না হলেও রেহাও তো কম কিছু নয় ডিয়ার। স্বীকার করে নিলেন বিলাল। কপালে আঙুল ঘষে দীর্ঘশ্বাস নির্গত করে যুক্ত করলেন, কিন্তু ততদিনে আমার মেয়েটা। আপনার নিজের মেয়ে নয়, দত্তক নেয় যমজ সন্তান। আসমানের কণ্ঠে হতচকিত হয়ে তাকালেন বিলাল। নিহাত নিঃশব্দে একবার নিজের গুরু এবং আবার রেমান অধিপতির দিকে নজর বুলিয়ে চলেছে। হস্তক্ষেপ করার কোনো বাসনা নেই, শুধু নীরব পর্যবেক্ষণ। বিলালের সরু গোফের নিচের অধরে ফুটল এক অমায়িক পুষ্পধারা। ইউ আর ইন্টেলিজেন্স, আরএনট ইউ? আমাকে কেন সুযোগ দিয়েছেন? বিষয়টি ব্যক্ত করার কোনো আগ্রহ না দেখিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল আসমান। কঠিন দৃষ্টি, তাতে বিলাল রেমান মাথা নুইয়ে কিঞ্চিত হাসলেন। পরবর্তীতে আকাশের পানে চাইলেন। ওর দৃষ্টিতে অব্যক্ত এক অনুভূতি প্রদর্শিত হলো, যার অর্থ উদ্ঘাটন করা দায়। আয়েশার ছেলে তুমি, আসমান? সর্বাঙ্গে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এমন ভঙ্গিতে কম্পিত হয়ে উঠল পাথর মানব। ওর অনুভূতি শূন্য দৃষ্টি জুড়ে বর্তমানে বিস্ময় সর্বোচ্চ পর্যায়ের বিস্ময়, যা নিজের জীবনে এর পূর্বে কোনোদিন অনুভব করেছে কিনা স্মরণে নেই। এই ব্যক্তির কণ্ঠে নিজের মায়ের নাম শুনতে পাবে, তা কোসমিন কালেও ধারণা করেনি ওর বিচক্ষণ মস্তিষ্ক। আপনি? তীর তীর করে কাঁপতে থাকলো ওর অধৈর্যরা। শব্দগুচ্ছ দলা পাকিয়ে গেল কণ্ঠনালীতে। শক্ত ঢোক গিলতে হলো তাকে। এ কেমন দোলাচল! এগিয়ে এলেন বিলাল, নিজের হাতটি স্থাপন করলেন আসমানের কাঁধে। ওর ওষ্ঠ যথারীতি উদ্ভাসিত অমায়িক হাসির আস্ফলনে। গো ব্যাক টু বাংলাদেশ আসমান, নেভার কাম ব্যাক। এটুকুই? বিলাল রেমান উল্টো ঘুরলেন। কিছুটা দূরেই অপেক্ষারত গাড়িতে চড়ে বসলেন। সড়ক ধরে তার দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকলো আসমান। ওর হাঁটুর জোর কমে এলো সহসাই। মাটিতে বসে পড়ার আগেই নিহাদের শক্তিশালী বাহুডোর ওকে আলিঙ্গন করে নিল চারপাশ হতে। জীবনে প্রথমবার কোনো মিশনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দ্য কিলিং মেশিন আসমান। তবে তা নিয়ে বিন্দুমাত্র আফসোস অনুভূত হচ্ছে না ওর, বরং শুধু চিন্তা ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক জুড়ে। এই কি তবে সমাপ্তি? হ্যাঁ, ভ্রুকুটি করে যেন উত্তর দিল ওর ভাগ্য দেবতা। তবে কি দরকার ছিল আবেগের? যন্ত্রণা বৃদ্ধির উদ্দেশ্যে ভাগ্য পরিপূর্ণ শুধুমাত্র যন্ত্রণায়, এবং যন্ত্রণায় হোক তা ব্যর্থতার কিংবা বিচ্ছেদের। অতিবাহিত হয়েছে মাস তিনেক। দেশের প্রকৃতিতে নিজের রাজত্ব দখল করেছে ঘোর বর্ষা। টানা বৃষ্টির দিন পেরিয়ে ছুঁয়ে যায় সপ্তাহ। কোথাও খিচুড়ি ইলিশ ভাজার উল্লাস, কোথাও বা বন্যার হাহাকার। এর মাঝেই প্রশান্ত সমুদ্র মাঝে পাল তুলেছে জীবন্তরী।
ছুটে চলেছে উদ্দেশ্যহীনভাবে। সময় প্রবাহমান, কারো জন্য থামে না মহারাজ। বাধা দেওয়ার সার্থকার। জীবনও বয়ে চলেছে আপন গতিতে। জীবন না বলে বলা উচিত বেঁচে থাকা। বেঁচে আছে দেহ, মৃতে পরিণত হয়েছে অন্তর। গান শোনা হয় না আর, করা হয় না নিহাদের সঙ্গে খুনসুটি। রান্না রেসিপি ভুলে বসেছে। সাহিত্যের বই অযত্নে আচ্ছাদিত হয়েছে 2 আঙুল স্তরের ধুলোয়। আগ্রহ ভরে ক্রয়কৃত গিটারটির স্ট্রিং ছিঁড়ে পড়ে আছে। মেরামতের আকাঙ্ক্ষা নেই। কেবি গ্রুপের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে মাস 6 জন্য। নিজেকে গুছিয়ে নেবে, ব্যর্থতার গ্লানি ধুয়ে মুছে পবিত্র হবে। কিন্তু তা কি সম্ভব? বেঁচে থাকার সবটুকু রং হরণ হয়েছে। ভাগ্যকাশ চেয়েছে অমানিসার আধারে। যেই রঙিন সত্তা এই সাদা কালো জীবনে পদার্পণ করে নিজের বর্ণে ভুলিয়েছিল সবটুকু বিষাদ, ওর অভাবে খা খা মরুভূমি, এই হৃদয় বালুচর। ঠিক কি হয়েছিল ইতালিতে সেদিন সঠিকভাবে জানা নেই। কিভাবে রক্ষা হয়েছিল পুলিশের হাত থেকে? হাত রয়েছে ক্ষমতাধর বিলাল রেমানের। কি দরকার ছিল নিজের ঘাতককে মুক্ত করার? হয়তো ছোট্ট এক কৃতজ্ঞতা। ঘাতক যে সেদিন রক্ষক রূপে আবিষ্কার হয়েছিল, কিংবা এর অন্তরালে ভিন্ন ব্যাখ্যা রয়েছে কি? ভাবতে রাজি নয় অন্তর। প্রয়োজন কি? সমাপ্তি ঘটেছে এক মহা উপাখ্যানের। সেই অনুভূতি পরিপূর্ণ যাত্রায় দ্বিতীয়বার অংশ নেওয়া অমর হওয়ার ন্যায় অসম্ভব। কেবি গ্রুপ কেমনভাবে গ্রহণ করেছে এই ব্যর্থতাকে? সত্যিকার অর্থে করেনি, কিন্তু নিজের হাতিয়ারের অনুভূতিহীনতায় ধরা চেয়ে স্পষ্ট খেয়াল করেছেন অধিপতি বাদশা কায়সার। তাই তো সময় দিয়েছেন সেই ফাঁক পরিপূর্ণ করে পুনরায় নব উদ্যমে জাগ্রত হওয়ার। আগারগাঁওয়ের নিকটবর্তী শ্যামলী এলাকা। সামনে বিস্তৃত সড়ক সম্পূর্ণ শূন্য। হাত ঘড়িতে সময় দুপুর 2:15। একে ভর দুপুর বলা চলে, তবুও বর্ষার আকাশ এতটাই গুমট হয়ে রয়েছে যে সন্ধ্যাকালীন আধার গ্রাস করেছে চারিপাশ। সড়কে যানবাহন নগণ্য। ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। টানা 3 দিন বৃষ্টিতে ঢাকার সড়ক লেকের মতন পরিপূর্ণ হয়ে উঠতে শুরু করেছে। গুটিকতক কাউন্টার বাদে অধিকাংশ বাস কাউন্টারের শাটার বন্ধ। বাস ধর্মঘট চলছে 2 দিন ধরে। ওই কর্মসূচি কি যেন দাবি শ্রমিকদের, মনে করতে ব্যর্থ হলো আসমান। আপন মনে ফুটপাত ধরে হেঁটে চলেছে সে। পরিধানের ওভারসাইজ টি শার্ট বর্তমানে চুপ হয়ে লেপ্টে রয়েছে অঙ্কচোরে। পরোয়া নেই কোনো। ব্ল্যাক স্কিন এবং মাস্কের অন্তরালে আচ্ছাদিত করে ফেলেছে নিজের সমগ্র কলুষিত সত্তাকে। মাথায় ক্যাপ, সামান্যতম প্রদর্শনও যেন অপর কোনো পবিত্র অস্তিত্বের জন্য হানিকারক। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। পকেটের ফোন ভাইব্রেট হতে হতে ভিজে বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে হয়তো। ইচ্ছা হয়নি বের করে দেখার। জানে তাকে এতবার খোঁজ করার একমাত্র মানুষ রয়েছে পৃথিবীতে, নিহাদ। নিঃশ্বাস ফেলে ফুটপাতের উপরেই বসে পড়ল। পা নামিয়ে রাখলো সড়কে। তীব্র বাড়িধারার শীতল আবহ ছুরি চালিয়ে যাচ্ছে শরীর জুড়ে। রোমকূপ হিম হয়ে আসছে, তবুও বেপরোয়া। পরোয়া করার কোনো প্রয়োজন অবশিষ্ট নেই সেই ঝরঝরে কাঁচ ভাঙা হৃদয় জুড়ে। কতক্ষণ বসেছিল মুক্ত হাওয়া এবং বৃষ্টিতে, হিসেব নেই। নিজের অস্তিত্বের ছাউনির আবরণ অনুভব করে মাথা তুলে তাকালো আসমান। ওর শূন্য দৃষ্টি নির্বিকারভাবে অবলোকন করলো দৃশ্যপট। কলেজ ড্রেস পড়ুয়া এক মেয়ে, এক হাতে নিজের জীর্ণ ব্যাগ, অপর হাতে ছাতা ধরে রেখেছে আসমানের উপর। বাড়ি ধারার প্রবাহ তাতে বাধা পাচ্ছে। এক দৃষ্টি চেয়ে থাকলো নিগুড় দৃষ্টি, কিন্তু সাদা সার্জিক্যাল মাস্কের কারণে দর্শন হলো না মেয়েটির মুখাবয়ব। আপনি কি ছাতা আনতে ভুলে গিয়েছেন? উত্তর করল না আসমান। নিজের দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটি এক পা এগিয়ে এলো। বাসা কি খুব দূরে? কাছাকাছি হলে বলুন, পৌঁছে দিতে পারি। বিরক্ত অনুভূত হলো। কি দরকার এই মেয়ের? কলেজ শেষ হয়েছে তো বাসায় যাক নিজের। রাস্তার ধারে কেউ বসে বিলাপ করছে কিনা দেখার কি প্রয়োজন? আজকাল কোনো মানুষ কি অপর মানুষের পরোয়া করে নাকি? সকলেই নিজের জীবন নিয়ে ব্যস্ত এই যান্ত্রিক সভ্যতায়। অপরের খোঁজ নেওয়ার সময় কোথায়? তুমি নিজের পথ দেখো মেয়ে। এই বৃষ্টি খুব সহজে থামবে বলে মনে হয় না। আসুন, অন্তত একটা কাউন্টার পর্যন্ত পৌঁছে দিই।
আশ্চর্য তো, আমি যদি গাঁজাখোর হই তোমাকে তুলে নেই মাইক্রোবাসে। হাসল মিটি। ঝমঝমিয়ে বর্ষণ ধ্বনির সঙ্গে তা মিশ্রিত হলো অবলীলায়। আপনাকে দেখে মনে হয় না আপনি গাঁজাখোর। তুমি গাঁজাখোর দেখেছো এর আগে? প্রচুর। আমাদের বাড়ির সামনে রেল লাইনে উদম শরীরে সারাদিনই পড়ে থাকে। মাঝে মাঝে আবার হাতে পলিথিনও থাকে, কি যেন শুকে বেড়ায়। আপনার কাছে তেমন কিছুই দেখছি না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো আসমান। এই মেয়ে কি ওর সঙ্গে রসিকতা করছে নাকি? মেয়েটি একটু ঝুঁকলো, তাতে এক মুহূর্তের জন্য ওর নয়ন মাঝে দৃষ্টি আপতিত হলো আসমানের। ক্লান্ত পরিশ্রান্ত এক চাহনি। মাত্র তো কলেজে পড়ো, কতটুকু দেখেছো জীবনের? যথেষ্ট। ওর উত্তরে আসমান নৈঃশব্দ বরণ করলো, বুঝতে পারছে না কি বলা উচিত। আপনি বোধহয় আমার উপস্থিতিতে বিরক্ত হচ্ছেন। পর্যবেক্ষণ ক্ষমতা আছে তাহলে? তা বেশ ভালোই। কিছুক্ষণ আগেই প্র্যাকটিক্যাল করে এলাম, অণুবীক্ষণ যন্ত্রে উদ্ভিদ কোষ শনাক্তকরণ। আমাকে কি উদ্ভিদ মনে হয়? হুম, ব্যাকটেরিয়া। অস্বীকার করবে না, কিঞ্চিত আগ্রহ অনুভব করছে আসমান। না চাইতেও ওর কণ্ঠ প্রশ্ন করলো। ব্যাকটেরিয়া ব্যাখ্যা? দেখুন, বিজ্ঞান বলে এই ভাইরাস ব্যাকটেরিয়ার কারণেই মানবদেহে রোগ সৃষ্টি হয়। আবার ব্যাকটেরিয়ার ব্যবহার করে কিন্তু অনেক জটিল ব্যাধির ওষুধও তৈরি হয়। কিন্তু আমরা সকলেই ব্যাকটেরিয়া মানেই খারাপ কিছু মনে করি, কারণ এটি রোগের সৃষ্টি করে। রোগ সারানোর ক্ষমতাকেও পাত্তা দেয় না। ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ায়। মৃদু হাসলো আসমান। কতদিন পর? 3 মাস নাকি এটা ঠিক সময় স্মরণ নেই। মাস্কের অন্তরালে অবশ্য ওর হাসি প্রদর্শিত হলো না। হালকা ধাঁচে উচ্চারণ করলো সে। তোমার দর্শন জ্ঞান অদ্ভুত মেয়ে। ইউ মিন ইন্টারেস্টিং, রাইট? জানি না। মেয়েটি এক মুহূর্ত চেয়ে তারপর সোজা হয়ে দাঁড়ালো। ছাতাটি আসমানের হাতে গুছে নিচু হয়ে নিজের ব্যাগ খুলল। কি করছে সে? তাকিয়ে থাকলো আসমান। ছোট আচারের প্যাকেট বের করলো সে। ছাতা ফিরিয়ে নিয়ে সেটা আসমানের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি যেহেতু আজ বৃষ্টিতে ভিজে ভিজে অসুস্থ হওয়ার প্ল্যান করেই এসেছেন, সেহেতু আমি তাতে বাদ সাধব না। বসে বসে আচার খান। 2 টাকায় কিনেছি, অনেক ঝাল। দেখবেন খেলে একটু হলেও শরীর গরম হয়ে যাবে। উল্টো ঘুরে হাঁটতে থাকলো মেয়েটি। ওর কলেজ ড্রেস এমনিতেও ভিজে একসা, ওর উপর আবার আরেকজন মানুষকে আশ্রয় দিতে চায়। আসমানের ভাগ্যে সবসময় রমণী ঘটিত এমন অদ্ভুত ঘটনা কেন ঘটে? মেয়েটি দৃষ্টির আড়াল হতে হতে হাতের আচারের প্যাকেটের দিকে তাকালো। ফেলে দেবে ভাবলেও কেন যেন ফেললো না। কিছুক্ষণ পরই আবিষ্কার করলো সে সত্যি প্যাকেট খুলে আচার খেতে শুরু করেছে। খুব খারাপ লাগছে না, ঝালের কারণে কিছুটা উষ্ণতাও অনুভূত হচ্ছে শরীর জুড়ে। বৃষ্টি থামলো অবশেষে। আকাশের প্রায় পশ্চিম প্রান্তে দেখা মিলল স্বচ্ছ এবং স্নিগ্ধ দিবাকরে। উঠে পড়ল আসমান। আচার শেষ হয়ে গেছে অনেক আগে। খালি প্যাকেটটা প্যান্টের পকেটে ভরে যেই না সে ফুটপাতের উল্টো পথ ধরল, ভূত দেখার মতন করে চমকে উঠল। নিজের দৃষ্টিকে বিশ্বাস করে উঠতে নিজেকেই বেগ পেতে হলো তাকে। কাক ভেজা শাড়ি পরিহিত অবস্থায় ওর সম্মুখে কয়েক হাত দূরেই দণ্ডায়মান চিত্রলেখা। নিজের অন্তরে জোরালো টান অনুভব করলো আসমান। গা গুলিয়ে উঠল তীব্র অনুভূতির জোয়ারে। হৃদযন্ত্র যেন দুর্বার অশ্ব, দৌড়পাল্লায় মেতেছে অসমতার। এক দৃষ্টে চেয়ে থাকলো সে নিজের জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসার দিকে। স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে এগিয়ে এলো চিত্র। এক পা, আরো এক পা, মুখোমুখি। অতঃপর সমস্ত জীবনে খাওয়া দ্বিতীয় চটটিও নিঃশব্দে হজম করলো আসমান। তুমি আসলেই মেশিন আসমান। ঢোক গলাধকরণ করে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো সে। অভ্যন্তরে ওঠা ঘূর্ণিঝড়ের অস্তিত্ব কাউকে টের পেতে দিতে নারাজ, তবু অবাধ্য হৃদয় বিচলিত। সবকিছুর না সমাপ্তি ঘটেছিল?
তবে এখন আবারও কেন সে মুখোমুখি অনুভূতির। হুট করে আসমানের টি শার্ট টেনে ধরল চিত্র, কাছে টেনে দাঁতে দাঁত পিষে অতর্কিতে জিজ্ঞেস করলো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালোবাসো? মুষ্টিবদ্ধ হয়ে এলো আসমানের উভয় হাত। অতিরিক্ত আবেগে বর্তমানে মস্তিষ্ক কর্মক্ষমতা হারিয়েছে। বুঝে ওঠার আগেই নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো ওর সমস্ত অস্তিত্ব। চিত্রলেখার অধর জুড়ে বহু অনুভূতি ঘেরা সেই হাসিরা ফুটে উঠল। চলো বিয়ে করি। বজ্রাহত ব্যক্তির মতন তাকিয়ে থাকলো আসমান। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না। কি? তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি আসমান। এরপর কি হয়? এরপর বিয়ে হয়, সংসার হয়, পরিবার হয়। চিত্র, আমি আমি নিঃশ্বাস আটকে এলো বক্ষের মাঝে, যেন শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে। নির্বিকার চিত্রলেখা। ওর কঠোর কণ্ঠ বলে দিল, ভালোবাসার জন্য চিরশত্রু মন্টেগু ক্যাপুলেট একত্রিত হয়েছিল রোমিও জুলিয়েটের বন্ধনে। প্রিন্সেস জেসমিন জীবন সাজিয়েছিল এক সাধারণ ছেলে আলাদিনের সঙ্গে। রূপকথার উদাহরণ কেন টানছে চিত্র? প্রশ্নটি করা সম্ভবপর হলো না। এর আগেই তুমি পারবে আসমান আমার জন্য সব কিছু ছাড়তে? তোমার অতীত কি ছিল, তোমার পরিচয় কি, তুমি কি কাজ করতে তা দিয়ে আমার কাজ নেই। আমি বর্তমানকে চাই। ভুলে যাও কে ছিলে তুমি, কি করতে তুমি। আমি জানবো তুমি আসমান, আমার ভালোবাসার আসমান। এটুকুই হবে তোমার পরিচয়। পারবে আমার জন্য তোমার বর্তমানকে অশুভ অমানিসা থেকে পবিত্র দীপ্তিতে উদ্ভাসিত করতে? যদি পারো তবে কথা দিচ্ছি সারাটা জীবন এই হাতটি ধরে চলতে আমি প্রস্তুত আসমান। কোনো উত্তর করা সম্ভব হলো না আসমানের পক্ষে। সে শুধু চেয়েই রইল নিজের অব্যক্ত ভালোবাসার দিকে। অনুভবও করল না কখন ওর নয়ন বেয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে নামলো। রোজার গাল বেয়েও যে কখন অশ্রুধারা বইতে শুরু করেছে সে টের পায়নি। চারুলতার বিরতি নৈঃশব্দে ভর করেছে সমগ্র ফ্ল্যাট জুড়ে। শুধুমাত্র বিষাদের সুর বেঁধে চলেছে যেন প্রতিটি হৃদয় জুড়ে। নিহাদও মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টি অব্যক্ত। এভাবে কি তারা বাধা পড়েছিল পবিত্র বন্ধনে? চারুলতা দীর্ঘশ্বাস ফেলে সম্মতি জানালো। চিত্রলেখার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিল আসমান। এমনটা সম্ভব হয়েছিল? হয়েছিল বলেই তো আজ আমাদের প্রত্যেকের জীবনে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিহাদের দিকে ঘুরল রোজা। ওর সরু দৃষ্টি লক্ষ্য করে কিছুটা বিহ্বল অনুভব করলো নিহাদ। তার মানে তুমি আগে থেকেই বেলাল বাবাকে চিনতে নেহাত? নিঃশব্দ। সেদিন তাকে বাইকে লিফট দেওয়ার সময় না চেনার অভিনয় করেছিল আমার সামনে, তাই না? না তো কি করতাম বলো। ও আমার কাকু, আপনি কেমন আছেন? আপনাকে না দেখে আমার পরাণ যায় জলিয়ারে অবস্থা। এখন দেখে আমার পরাণ এভারেস্টের চূড়ার মতো ঠান্ডা হয়ে গেল। মনে আছে ইটালিতে আপনাকে নেচে কুদে খুন করতে গিয়েছিলাম? আহা, কি কুরকুরে সুখের মেমোরি। আসেন একটু সোহাগ করি, বলে কি জড়িয়ে চুমু দিতাম। নিহাদের হঠাৎ এমন বিস্ফোরণে রোজা হতচকিত হয়ে চেয়ে থাকলো। নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে বান্দা জানালো, লিসেন, আমি কিছু সম্পর্কে নিশ্চিত ছিলাম না। ওনাকে সেদিন রাস্তায় দেখে আমি রীতিমতো অবাক হয়েছিলাম। আমি যেমন অপরিচিতের মতো আচরণ করেছি, তিনিও করেছেন। 5 বছর পর সাক্ষাৎ হলে কিভাবে আচরণ করা উচিত মনে করো? তাছাড়া আসমান ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আমি অবহিত ছিলাম না, যদিও এই পেতনি চারুকে দেখে আমার আগেই সন্দেহ করেছি। শ্বশুর থেকে কেউ বাবা হতে পারে কে জানতো? আসমান ভাই নিজে থেকেই আমাকে কিছু বলেনি। চারুর কটমট চাহনিতে পরোয়া করলো না সে। দৃষ্টি ঘুরিয়ে নিল নির্বিকার চিত্তে। নিঃশ্বাস ফেলে রোজা পুনরায় চারুলতার মুখোমুখি। তারপর নিশ্চয়ই এতটুকুতে বর্তমানে কালো অধ্যায় শুরু হয়নি। অবশ্যই এমন কিছু ঘটেছিল যাতে।
উঠল। রোজার উত্তেজিত কণ্ঠে বাধা পড়ল চারুলতার ফোনের রিংটোনে। কিছুটা অনাগ্রহী হয়েই তা তুলল মেয়েটি। নিঃশব্দে শুনল অপর পাশের বক্তব্য। এক আতঙ্কে ছেয়ে গেল ওর সুদর্শন চেহারা। কি হয়েছে? নিহাত প্রশ্ন করলেও চারুলতা ঘুরল রোজার দিকে। তোমার দাদু? দাদু? ধক করে উঠল রোজার বুক। এক লাফে উঠে দাঁড়ালো সে। হন্তদন্ত হয়ে ছুটে গেল বাইরে। নিহাত কিংবা চারুলতার পরোয়া পর্যন্ত পড়ল না। লিফট ধরে সোজা 30 তলায় পৌঁছে ঝড়ের গতিতে ঢুকলো পেন্ট হাউসে। দৌড়ে গেল দাদুর রুমে। ঢুকতেই দৃশ্য দেখে ওর পদক্ষেপ থমকে রইল। বিছানায় ছটফট করছেন ইউনুস রহমান। ওর পাশেই হাঁটু মুড়ে বসে ওর হাত ধরে রেখেছে আসমান। ভ্রুজোড়া ওর কুচকে আছে। বিলাল রেমান দণ্ডায়মান বিছানার বিপরীত পাশে। রোজা ঢুকতেই সবাই চোখ তুলে তাকালো। চড়ুই? দাদু? দুর্বল কণ্ঠে ইউনুস উচ্চারণ করতেই রোজা এগিয়ে গিয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো ওর উপর। চিৎকার করে উঠল, দাদু, তোমার কষ্ট হচ্ছে, একটু সহ্য করো, এক্ষুনি অ্যাম্বুলেন্স আসবে না। আসমানের শীতল কণ্ঠে রোজা শিউরে উঠে হতবাক হয়ে বলল, কি বলছো তুমি? আসমানের উত্তর না পেয়ে নার্সের দিকে তাকালো রোজা। ডানে বামে মাথা নাড়ল নার্স। রোজার সামনে যেন সমস্ত পৃথিবীর আলো তপ করেই নিভে গেল। আমাকে এবার হাসি মুখে বিদায় দাও চড়ুই। অশ্রুসিক্ত দৃষ্টিতে মুমূর্ষ বৃদ্ধের দিকে তাকিয়ে থাকলো রোজা। কিছুই অনুভূত হচ্ছে না, ওর এক বুক শূন্যতা ছাড়া। কি উদ্দেশ্য এই জীবনের? কি অর্থ অমূলক বেঁচে থাকার? প্রতি পদে পদে হারাতে হারাতে ভাগ্য এখন নিঃস্ব। পুরো ভাগ্য হাসছে নিষ্ঠুরতার হাসি। দয়া নেই, মায়া নেই ওর নিয়ন্ত্রণে। যন্ত্রণাকে কেন্দ্রীভূত করে যেন সাফল্যের ভরপুর উদ্ঘাটন। হৃদয়ের বিষাদ পরিমাপের কোনো যন্ত্রবিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি। যদি হয়ে থাকতো তবে এখন কি পরিমাপের মাপকাঠি ছাড়িয়ে যেত? কি অদ্ভুত এক মেলবন্ধন ভাগ্যের, তাই না? ঘড়ির কাঁটা ছুঁয়েছে 12:22। 21শে সেপ্টেম্বর, অশুভ দিন। রচিত হতে চলেছিল অপর এক বিষাদের উপাখ্যান। কক্ষে এসে পৌঁছেছে চারুলতা এবং নিহাত। বিলাল রেমানের বাহু ধরে মুখ গুজল চারু। অপরদিকে নিহাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সম্মুখে। ইউনুস রহমানের দুর্বল হাতখানা আঁকড়ে ধরে রেখেছে রোজা। অশ্রু ওর চেহারা উপচে ভাসিয়েছে বক্ষ পর্যন্ত। সে একই বাক্য বারংবার উচ্চারণ করে চলেছে, দাদু প্লিজ, আমার ছেড়ে যেও না তুমি। আমি যে একদম একা হয়ে যাব। নাতনির বিধ্বস্ত অবয়বানের চেয়ে বাঁধ ভেঙেছে মৃত্যু পথযাত্রীর অশ্রুধারাও। শীর্ণ হাতের আঙুল তখনও আগলে নেওয়ার চেষ্টায় নিজের আপন মানুষটিকে। রোজার কণ্ঠে অনুভূতিরা সব দলা পাকিয়ে গিয়েছে। কান্নার দমক ব্যতীত কিছুই নির্গত হচ্ছে না। যে মানুষটার জন্য ওর জীবনে বেঁচে থাকা, যার কোলে বড় হওয়া, যার জন্য আজীবন সংগ্রাম করে চলা। রোজার এই জগতে জীবিত থাকার একমাত্র কারণ এখন দূরে সরে যাচ্ছে। মেনে নেওয়া সম্ভব কি? রোজার পিতা মাতা বিদায় নিয়েছে বোধ বুদ্ধি সৃষ্টি হওয়ার আগে। ভালোবাসার চাচাও হয়েছে পর। একমাত্র সম্বল দাদু। কিভাবে সম্ভব রোজার দাদুকে বিদায় দেওয়া? চড়ুই, কেঁদো না। জীর্ণ হাতটি নিজের গালে চেপে ধরল রোজা। ঝাপসা দৃষ্টি থেকে থেকে কেঁপে উঠছে আবেগের তাড়নায়। দাদু, দোহাই লাগে তোমার, যেও না। যেতে যে হবে চড়ুই, আমি ওপারের ডাক শুনতে পাচ্ছি। না, তোমায় ছাড়া আমি কিভাবে বাঁচবো দাদু? ইউনুস অন্তিম মুহূর্তে মৃদু হাসার প্রচেষ্টা করলেন। অল্প একটু মাথা কাত করে তাকালেন পাশে মেঝেতে বসে থাকা আসমানের উদ্দেশ্যে। ওনার দৃষ্টি লক্ষ্য করে কাছে ঝুঁকে এলো সে। আমার চড়ুইকে তোমার হাতে সোপর্দ করে দিয়ে গেলাম বাবা। মেয়েটা জীবনে কোনোদিন সুখ পায়নি, ওকে একটু দেখে রেখো, কখনো কষ্ট দিও না। আসমান এক দৃষ্টে চেয়ে থাকলো শুধু। ওর দৃষ্টির সামান্য প্রজ্বলন ছাড়া অভিব্যক্তিতে অধিক কোনো পরিবর্তন এলো না। না দাদু, প্লিজ চুপ করো তুমি। তোমার কিছু হতে দেব না আমি। এক্ষুনি তোমার হসপিটালে। ইউনুসের চোখ উল্টে এলো। কোটরের শেষ প্রান্তে গিয়ে ঠেকলো দৃষ্টি। দীর্ঘ এক প্রশ্বাস টানলেন। ফুলে উঠল বুক। ভালো থেকো আমার চড়ুই, সুখে থেকো।
আমি ছিলাম, আছি, থাকবো তোমার পাশে ছায়া হয়ে। প্রার্থনা করব তোমার সুখী জীবনের। তুমি তুমি আমাকে মাফ করে দিই বাবা, তোর কথা রাখতে পারলাম না। তোর চড়ুইকে একলা করে দিয়ে আমি তোর কাছে চলে আসছি বাবা। ফিসফিসে কণ্ঠস্বর জুড়ে আবর্তিত হলো শব্দগুচ্ছ। এক পিতার মরহুম ছেলের উদ্দেশ্যে আবেদন। আপন মনে বিড়বিড় করে দাদুকে কালেমা পড়তে খেয়াল করলো রোজা। অতঃপর রোজার আঁকড়ে ধরে রাখা হাতটি শিথিল হয়ে পড়ল। বুঝে এলো চোখের পাতা। সেই বদ্ধ নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো বালিশে। রোজার হৃদস্পন্দন যেন থমকে গেল। প্রশস্ত দৃষ্টিতে সে শুধু শূন্যতা নিয়ে তাকিয়ে থাকলো দৃশ্যপটে। ছুটে এলো নার্স। রোজার হাত থেকে ইউনুসের হাত টেনে নিয়ে কবজি পরীক্ষা করলো। স্পর্শ করলো ঘাড়ের স্পর্শকাতর অংশ। মুহূর্তেই কালো ছায়ায় আচ্ছাদিত হলো নার্সের মুখ। ছলছলে হয়ে পড়ল দৃষ্টি। বাড়ির কর্তা আসমানের দিকে তাকালো সে। ডানে বামে মাথা নাড়ালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলেন বিলাল। তাতে সম্বিত ফিরে পেয়ে ঝট করে ঘুরে তাকালো রোজা। না চাইতেও ওর কণ্ঠ চিরে বেরিয়ে এলো আর্তচিৎকার। কি বলছেন বাবা? আমার দাদু বেঁচে আছে। দাদু! নিথর দেহের বুকে ঝাঁপিয়ে পড়ল রোজা। ওর আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র স্থান। প্রতিধ্বনিত হতে থাকলো প্রতিটি বিলাপ ধ্বনি। এ দাদু, ওঠো দাদু। তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারো না। আমায় নিয়ে যাও তোমার সাথে। আমিও আম্মুর কাছে যাব। আমি। আমায় নিয়ে যাও দাদু, প্লিজ। দাদু, ও দাদু। নার্স রোজাকে স্পর্শ করলেও ঝটকা দিয়ে সে সরিয়ে দিল তাকে। ক্রুদ্ধ কণ্ঠে জানালো, খবরদার বলছি, আমায় কেউ স্পর্শ করবে না। দাদু, ও দাদু, ওঠো না। এ দেখো, আমাকে দেখো। তোমার ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? কার জন্যে বাঁচবো আমি? ফিরে আসো তুমি। ফিরে আসো তোমার চড়ুইয়ের কাছে দাদু। রুমে উপস্থিত সকলেই ওর এমন বিধ্বস্ত অবস্থায় অন্তরে করুণ এক বিষাদ অনুভব করলো। ওরা হয়তো জানে না এই মানুষের জন্য রোজা নিজের জীবনকে নিয়ে জুয়া খেলায় মেতেছিল। এখন সেই মানুষটি সকল জাগতিক বন্ধন ছিন্ন করে চলে গেল। ওকে একলা ফেলে মানা সম্ভব ওর পক্ষে কোনোদিন? দাদু। বিলালের ইশারায় চারুলতা এগোলো। পিছন থেকে রোজার কাঁধে হাত রেখে তাকে সামলাতে চাই। রোজার আর্তনাদ কোনো কিছুতেই দমন হবার নয়। রোজার নিষ্ঠুর ভাগ্য জীবনের সর্বশেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। কিভাবে নিজেকে শান্ত করবে রোজা? একটু শান্ত হও আরিয়া। লিভ মি। এক ধাক্কায় চারুকে নিজের কাছ থেকে সরিয়ে দিল রোজা। অদ্ভুত আক্রোশ এবং বেদনা ওর কোমল চেহারা জুড়ে। পৃথিবীর কোনো শক্তি ওকে আজ শান্ত করতে সক্ষম নয়, রুখতে সক্ষম নয় অনুভূতির জোয়ার। দাদু প্লিজ, ও দাদু, দেখো না একবার। আমি জানি তুমি ঠাট্টা করছো। একবার শুধু চোখটা খোলো, দেখো আমায়। নাহলে কিন্তু আমি খুব রাগ করবো দাদু। উল্টো ঘুরল নিহাদ। চোখের পানি আড়াল করতে ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। রোজার চুল এলোমেলো হয়ে পড়েছে। পোশাকের ওড়নাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কোনো খেয়াল নেই, সে ব্যস্ত নিজের দাদুর সঙ্গে। কেউ ওর বিলাপ ঠেকাতে সক্ষম নয়। অবশেষে উঠল আসমান। ধীর পায়ে ঘুরে এলো বিছানার এপাশে। চারুলতা তাকে এগোতে দেখে সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। মেঝে থেকে ওড়না তুলে রোজার গায়ে ছড়ালো আসমান। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না রোজা। সে হারিয়েছে আপন জগতে। কান্নার দমকে দমকে ওর সম্পূর্ণ চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। রোজার মাথাটা চক্কর দিচ্ছে, থেকে থেকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তবুও অবসান নেই এই যন্ত্রণার। দাদু। ইউনুস রহমানের নিথর দেহের উপর ঝুঁকতে গেলে আসমানের বলিষ্ঠ হাত তাকে ঠেকালো। এক টানে সরিয়ে আনলো পিছনে। ফিরে চাইল রোজা। হাঁপানি হচ্ছে সম্পূর্ণ ধোঁয়াশা দৃষ্টিতে। আসমানের হাতের আঙুল সমূহ ঠেকালো ওর সিক্ত গালে। মুছে দিল অশ্রুধারা, যদিও পরক্ষণেই তা পুনরায় ভিজল নতুন বাড়ি ধারায়। আবেগের নিগড়তা সহ্য সীমার বাইরে পৌঁছল। ইন্দ্রিয় ক্ষমতা যেন দপ করেই নিভে গেল। হেলে পড়তে গেল রোজা একপাশে, কিন্তু তাকে আটকালো আসমানের বাঁধন। কি হলো, কেমন অনুভূত হলো রোজা বলতেও পারবে না।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।